কোনো দাবির কারণে বিলম্বিত হবে না জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। এলডিপির সঙ্গে বৈঠকে ঐকমত্যের সংলাপ শুরু, ৪২ প্রস্তাবে দ্বিমত। এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে ২০টি। একমত হয়েছে আমরা ২০টিতেই, সবগুলিতে আমরা একমত হয়েছি। সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব জামায়াতের, রোববার মতামত জানাবে বিএনপি। যে নির্বাচন যত দ্রুত হবে তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। ২-১ মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া, সেটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই। বিচারিক আদালতে সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলছেন আইনজীবী। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে সাজা সর্বোচ্চ ৭ বছর, আইন পাশ। জুলাই অভ্যুত্থানে শহীদের কন্যাকে ধর্ষণকাণ্ডে উত্তাল পটুয়াখালী। ঈদে টানা ৯ দিনের ছুটিতে দেশ, সড়কের উন্নয়ন কাজসহ নানা কারণে উত্তরাঞ্চলে ঈদযাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা। এবার অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে ইসরায়েল, নিহত বহু ফিলিস্তিনি। পশ্চিম তীরেও হামলার হুমকি, প্রতিরোধে হাক ডাক ইরানের। এবং এশিয়ান কাপ খেলতে শিলংয়ে জামাল ভুঁইয়া হামজারা, ভারতকে হারানোর মিশনে কাল থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, চলে যাব পুরো খবরে। কোনো দাবির কারণে বিলম্বিত হবে না জাতীয় নির্বাচন, নির্ধারিত সময়ই হবে ভোট। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং এই তারিখগুলো পরিবর্তনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে দলের যেসব নেতা হত্যা ও মানবতা বিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধে অভিযুক্ত তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশের ১৬৬টির মধ্যে ১২০টিতে একমত এলডিপি। দুটো প্রস্তাবে আংশিক একমত ও ২ প্রস্তাবে এখনও স্পষ্ট মতামত দেয়নি দলটি। বাকি ৪২ প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে এলডিপি। সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। এর আগে নির্বাচন, সংবিধান সহ ৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব কমিশনে জমা দিয়েছে জামায়াত। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রথম দিনে এ সংলাপে অংশ নেয় কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো, নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। এর আগে বৃহস্পতিবার সকালে ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেয় জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার জানান, সংখ্যানুপাতিক নির্বাচন সহ 5টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে জামায়াত। এই নির্বাচনটা হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান জানান, রাজনৈতিক দলগুলো যে সুপারিশ দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। কতটা সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর করি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হওয়া যাবে, তাতে আমাদের লক্ষ্য সংকটতম সময়। পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি, সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে ১৫ জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। ঐকমত্য কমিশন জানিয়েছে, ঈদের আগে আরো 4টি দলের সঙ্গে আলোচনা হবে, বাকিদের সঙ্গে আলাপ হবে ঈদের পরে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
রোববার জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কার সুপারিশ জমা দিবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেসব সংস্কার বিষয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলোতে ঐকমত্য হবে না সেসব সংস্কার বিষয় সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন, সংস্কার ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বলেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে তা বাস্তবায়নের পক্ষে বিএনপি। যেখানে ঐকমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি, আর যেখানে ঐকমত হবে না সেটা আগামী দিনের নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। তিনি বলেন, নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের জন্য ইউরোপীয় ইউনিয়নও নির্বাচন চায়। যে নির্বাচন যত দ্রুত হবে তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের মালিকানা ফিরে পাবে, একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। সেই দায়বদ্ধ জবাবদিহি থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না। যে সরকারের দায়বদ্ধ থাকবে না, জবাবদিহি তো থাকবে না, তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নেই, এটা তো বুঝতে হবে। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি তাদের সংস্কার সুপারিশ জমা দেবে বলেও জানান আমির খসরু। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রের মৌলিক ও গুণগত সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় বরিশালে মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ন্যূনতম সংস্কারের কথা বললেও এনসিপি মৌলিক ও গুণগত সংস্কারের দাবি জানায় এবং এ সংস্কার বর্তমান সরকারের অধীনেই হতে হবে। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। দর্শক, বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বৃহস্পতিবার সকালে সবশেষ মামলাটিতেও খালাস পেয়েছেন তিনি। দেশে ফিরে রাজনীতি করতে কোনো বাধা নেই, এমনটি জানিয়েছেন তার আইনজীবী। একই মামলায় খালাস পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও বিচারিক আদালত থেকে মামলামুক্ত হয়েছেন। ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামিকে দায়মুক্তি দিতে 21 কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ এনে মামলা করেছিল দুদক। আসামি করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে। অবশেষে মামলাটির অবসান হলো, 8 আসামি খালাস পেলেন। আইনজীবীরা জানান, ঘুষ লেনদেনের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বাদীপক্ষ। বাদীপক্ষ যে অভিযোগটি এনেছেন, তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য, আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া, কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে বিচারিক আদালতে মামলামুক্ত হলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজনীতি করতে তার সামনে আর কোনো বাধা নেই। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে এবং দেশে যাতে ঢুকতে না পারে সে কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। আর কোনো বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। মিথ্যা মামলায় তারেক রহমানকে হয়রানি করায় দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান আইনজীবীরা।
নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে অপরাধী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন এমন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে বাড়ে জনতার ক্ষোভ। বিচার দাবিতে রাজপথে সরব হয় লাখো মানুষ। দাবি ওঠে ধর্ষণের মামলার বিচার প্রক্রিয়া সংশোধনের। জনদাবির মুখে অবশেষে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে অপরাধী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রেস সচিব আরও জানান, নারী সংগঠনের মতামতগুলো অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করেছে সরকার। কয়েকদিন আগে যখন ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন এবং তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, তো এর মধ্যে আমরা অনেকগুলো নারী মানে ওমেন গ্রুপসের সাথে আমরা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। উপদেষ্টা পরিষদে নেয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রেস সচিব বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডার হবে। এতদিন 60% কাজে টেন্ডার হতো। নির্বাহী আদেশ হলো, আমরা আশা করি। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল পটুয়াখালী। ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এদিকে ভুক্তভোগীকে দেখতে পটুয়াখালী যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নাগরিক পার্টির অন্য নেতাকর্মীরা। এ সময় 24 ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ। শিকদার জুবাইরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ বাবার কবর জিয়ারত শেষে 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে নানার বাড়িতে যাচ্ছিলেন 17 বছরের কিশোরী। পথে মধ্যে একা পেয়ে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামে 2 যুবক। পরে ওই কিশোরীকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও এখনো পলাতক সিফাত মুন্সি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। আমার নাতিরে দর্শন করছে, আমি সঠিক বিচার আপনাদের চাই। আমরা সঠিক বিচার চাই এবং মেয়েদের জানমালের নিরাপত্তা চাই। এদিকে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীকে দেখতে পটুয়াখালী সদর হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি 24 ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান। যে 24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি, সেই আসামিকে গ্রেফতার করতে হবে। পরিবার বা আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে, সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনা না আসে, গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগীর স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা সহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এই মামলা বা এই ধর্ষণ প্রমাণে যেন কোনো গাফিলতি না হয়, এই বিষয়ে আমরা কথা বলেছি এবং আইনগতভাবে এনসিবির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন বা দেওয়া দরকার, আইনগত সহায়তা আমরা আমাদের দলের পক্ষ থেকে দিব। এদিকে এই ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অপরাধীদেরকে বিএনপি পরিবারের সদস্য বলে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ। অপরাধীরা যে দলেরই হোক, তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে। এর আগে হাসপাতালে ভিকটিমকে দেখতে যান জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান মুঠোফোনে ভুক্তভোগীর মায়ের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন। আল হাদি খান,
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো একটা বিরতির, ফিরছে আরও খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘোষিত লম্বা ছুটি আরও লম্বা হলো। টানা 5 দিনের ছুটি আগে থেকেই ঘোষণা করেছিল সরকার। এখন নির্বাহী আদেশে 3রা এপ্রিল আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার 28শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসেবে কাগজপত্রে 29 মার্চ শুরু ঈদের ছুটি, এর আগের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি, তারপর 29 মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত থাকবে ঈদের ছুটি। আর ঈদের আগের 2 দিন এবং পরের 2 দিন নির্বাহী আদেশের সরকারি ছুটি। সব মিলিয়ে 9 দিনের ছুটিতে মাতবে পুরো দেশ। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হলেও এবারও ভোগান্তি অপেক্ষা করছে উত্তরাঞ্চলের যাত্রীদের। পরিবহনের অতিরিক্ত চাপ আর সড়ক মহাসড়কে উন্নয়ন কাজসহ নানা কারণে এবারও তীব্র ভোগান্তির শঙ্কা। ট্রাফিক পুলিশের দাবি, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন তারা। তবে দায়িত্বশীলদের আশ্বাসে খুব একটা আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ। দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক ঘুরে অংশীজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন জোবায়ের সানি। ঈদের আনন্দ ভোগান্তিতে পরিণত হয় যখন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা থাকতে হয় প্রধান সড়কে। প্রতি বছরই ঈদের আগে সুনির্দিষ্ট কিছু পয়েন্টে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ঘরমুখ যাত্রীদের। সড়ক পথে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় উত্তরাঞ্চলের যাত্রীদের। বিশেষ করে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই 13.5 কিলোমিটার রাস্তায় তাদের বসে থাকতে হয় লম্বা সময়। সড়কের পরিস্থিতি কখনো কখনো এত জটিল হয় যে ঢাকা থেকে বগুড়া যেতেই লাগে 20 থেকে 22 ঘন্টা। এবারও আছে সেই চিরচেনা ভোগান্তির শঙ্কা, কারণ গেল 3.5 বছর ধরে চলছে 4 লেনের উন্নয়ন কাজ। আর যে 2 লেনে গাড়ি চলাচল করছে সেখানেও নেই কোনো শৃঙ্খলা। আগের থেকে এখন তো একটু কম, অতটা হয় না, তবে তারপরেও প্রচুর জাম হয় আর কি। প্রচন্ড একটা ভোগান্তি পর্যন্ত হয়, এটা বলার মতো না। তারপরেও যেন সবাই সচেতন হয়। যানজটটা কি কারণে, রাস্তার কাজ কাম এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কত গাড়ি আবার দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য যানজট হচ্ছে। 1 সিঙ্গেলের রাস্তা। পুলিশ বলছে ঈদের আগে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই রাস্তায় সার্ভিস লেন চালু হলে কিছুটা ভোগান্তি কমবে। নতুন যে নির্মাণ করা যে রাস্তাটা, এই রাস্তাটা মোটামুটি একটা লেনের কাজ শেষ হয়েছে। এই লেনটা আমরা ব্যবহার করতে পারলে আশা করি এবার গতবারের চাইতে অনেক ভালো একটা রেজাল্ট আমরা পাবো। এই মহাসড়ক ছাড়াও দেশের বিভিন্ন মহাসড়কের অব্যবস্থাপনার কারণে এবার ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ, এমনটি মনে করা হচ্ছে। ঈদযাত্রায় আর এক ভোগান্তির নাম গাজীপুর চৌরাস্তা। এবছরও এই রাস্তায় কোনো সুখবর নেই। অটোরিকশার দৌরাত্ম, বাসগুলোর যত্রতত্র দাঁড়ানো আর ফুটপাথ দখলের কারণে ঈদে বাড়তে পারে যাত্রী ভোগান্তি। যদি অটোরিকশা উঠে গাড়ি থাকে তাহলে মধ্যে ঘন্টার পর ঘন্টায় বাইপাসে জাম লাগে থাকে। যানজট হতে পারে, এটা লোকাল গাড়ি ঘোড়ার জন্য রিক্সা, ভ্যান রিক্সা, অটো রিক্সা যানজট বাজায় দেয়। তবে পুলিশ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিছুটা আগেভাগেই উদ্যোগ নেওয়া হচ্ছে। গার্মেন্টস ছুটি হওয়ার পরে যে চাপটা হবে, ওই চাপটার সাথে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে স্পেশাল সাপোর্ট দিবেন, এরকম একটা আমরা আশ্বস্ত হয়েছি। এছাড়া ঢাকা রংপুর মহাসড়কেও এবার ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। গোবিন্দগঞ্জের ব্রিজের কাজ চলায় সেখানে যানজট থাকতে পারে, বগুড়া সিরাজগঞ্জেও থাকতে পারে যানজট। এলাকা জাম হয়, গোল চত্বর জাম হয়, এই সিরাজগঞ্জ রোডে হয়, গাড়ি সব গাড়ি আসতে রয়ে যায়, মানুষ ভিড় লেগে যায়, এই কারণে যানজট সৃষ্টি হয়। তবে যমুনা রেল সেতু চালু হওয়ায় ট্রেন যাত্রীরা কিছুটা সুবিধা পাবেন। এমন অবস্থায় ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি কাদের গনি চৌধুরী। সন্ধ্যায় গাজীপুরে সাংবাদিক ইউনিয়ন JUG এর দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশে এখন সাংবাদিকদের জন্য অত্যন্ত চমৎকার সময়। তাই সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হবে, জাতির কাছে পুরো সত্যটাই তুলে ধরতে হবে।
গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেইউজির সভাপতি HM দেলোয়ার হোসেন। এ সময় রাজনৈতিক ব্যক্তিত্ব সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এখন একটা অত্যন্ত চমৎকার সময় এসেছে, ফেসিবাদ পালিয়ে গেছে, এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে একটা সুন্দর সময়। আমরা এখন সত্যিকারের সাংবাদিকতা করব। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সত্যটাই তুলে দেবো। মিথ্যাচারের দ্বারের কাছে আমরা যাব না। রাষ্ট্রের কাছে আমাদের আবেদন থাকবে, সরকারের কাছে যারা আছেন তাদের কাছে আমাদের থাকবে পেশা স্বাধীনতা নিশ্চিত করতে হবে। চুয়াডাঙ্গার জীবননগরে বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের উদ্যোগে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর শহরের কাজী টাওয়ারের হল রুমে এর আয়োজন করা হয়। জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী নুরুল্লাহ ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের দক্ষিণবঙ্গের DGM মোহাম্মদ সাদাত হোসেন। এ সময় কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স তুহিন ট্রেডার্সের তত্ত্বাবধানে 120 জন রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার উপস্থিত ছিলেন। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে। তবে এবার গন্তব্য পুরান ঢাকায় নয়, ইফতারের সেই ঐতিহ্যবাহী স্বাদ মিলছে বসুন্ধরা ICCB প্রাঙ্গণে। বাহারি সব খাবার, কাচ্চি, তেহারি, হালিম, শাহী বোরহানির চেরোচেনা স্বাদ আর গন্ধে মাতোয়ারা ICCB। দাম ও মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। ঐতিহ্যের টান আর খাবারের স্বাদের আশায় মিরপুর থেকে ছুটে এসেছেন আসিফ। বলেন, পুরান ঢাকার খাবারের সেই চিরচেনা স্বাদ এখন আর দূর দূরান্তে গিয়ে খুঁজতে হচ্ছে না। ICCB প্রাঙ্গণে সব স্বাদ এক জায়গায় মিলছে, তাও আবার কোনো ধরনের কোলাহল ছাড়াই। এখানে এসির মধ্যে অ্যাকচুয়ালি আরাম করে, মানে ভালোভাবে সিটিং এরিয়া আছে, এখানে ভালোভাবে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে ইফতার কেনা যায়। কোনো জায়গা থেকে দামগুলি একদম অ্যাফোর্ডেবল, মানে আমার কাছে ভালো লাগছে খুবই। মজাদার হালিমের টানে রামপুরা থেকে ছুটে এসেছেন শান। বলেন, হালিম ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ। আমি মুঘল হেরিটেজ থেকে প্রায় দেখা যায় হালিমটা নিই। বাবা মা ওদের মাটন হালিমটা খুব পছন্দ করে, সেই রামপুরা থেকে এখানে আসি, মানে 300 ফিটে এসে হচ্ছে এত দূরে আসি। ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি আ রিজন। পুরান ঢাকার কোলাহল ছেড়ে এক ছাদের নিচে মিলছে সব বাহারি খাবার। কাচ্চি, বোরহানি, হালিম থেকে শুরু করে নানা ঐতিহ্যবাহী খাবার সাজানো ক্রেতাদের সামনে। বসুন্ধরার কাছাকাছি এটা বেশ ভালো পরিবেশে ইফতারি বিক্রি হয়, এই জন্য আমরা এখানে আসি। ICCB হেরিটেজ থেকে খাওয়া কিনলাম, আশা করতেছি ফুডটা ভালো হবে। আমরা চিকেন তান্দুরি কিনলাম, তারপরে নান নিলাম। যারা পরিবারের সঙ্গে আরামদায়ক পরিবেশে ইফতার করতে চান তাদের জন্য রয়েছে বসার সুব্যবস্থা। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এই আয়োজন চলবে 27 রমজান পর্যন্ত। আবির হোসেন, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হতাহতের রেশ কাটতে না কাটতেই গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে নেতজারিম করিডোর ফের দখলে নিয়ে গাজাকে 2 ভাগে বিভক্ত করে ফেলেছে দখলদার সেনারা। যুদ্ধ পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সময় হলো আরেকটা বিরতির, সাথে থাকুন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে জানাবো খেলার সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিমানবন্দরে খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবার কণ্ঠেই নতুন বাংলাদেশ হয়ে খেলার প্রত্যয়। সতীর্থরা ভারতের বিপক্ষে ম্যাচ জিতে হামজা চৌধুরীকে দিতে চান উপহার। হামজা চৌধুরী দেশের ফুটবলের নবজাগরণের কেন্দ্রীয় চরিত্র, যাকে ঘিরে এখন এক সুতোয় বাঁধা পুরো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভক্ত সমর্থকেরা আশায় বুক বেঁধেছেন সুদিন ফিরবে দেশের ফুটবলে।
বৃহস্পতিবার সকালে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে ফুটবলারদের কণ্ঠেও ঝরেছে নতুন বাংলাদেশ হয়ে খেলার প্রত্যয়। জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন, জয়ের মানসিকতা নিয়েই দেশ ছাড়ছেন তারা। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। এদিকে জাতীয় দলের ম্যানেজার আমির খান সাংবাদিকদের জানান, দলের সাথে হামজার যুক্ত হওয়া বদলে দিয়েছে জাতীয় দলের সম্পূর্ণ আবহ। প্রত্যেকে মুখিয়ে আছেন নিজের সেরাটা উজাড় করে দিতে। আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। আমার মনে হয় এটাতে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট হবে। আগামী 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।